আরোহী নিউজ স্পোর্টস লাইভ। আরোহী নিউজের ফেসবুক লাইভ থেকে আরো একবার আপনাদের সঙ্গে স্পোর্টসের যাবতীয় বিষয় নিয়ে আড্ডা দিতে চলে এসেছি আমরা। আপনার সঙ্গে রয়েছি আমি মাসুমা এবং আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। অনেক প্রতীক্ষার অবসানের পর আইএসএল খেলছে ইস্ট বেঙ্গল এবং এই প্রথম আইএসএল এর মঞ্চে ডার্বি খেলছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। তবে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের নাম চূড়ান্ত হয়নি। অন্যদিকে কবে গোয়া যাচ্ছে মোহনবাগান পুরো টিম নিয়ে, এই যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তো প্রতিদিনের মতো স্পোর্টস রিপোর্টার মৌতান। মৌতান, এখনো পর্যন্ত তো ইস্ট বেঙ্গলের নাম ঘোষণা হয়নি, তো কবে নাগাদ হতে পারে? দেখো, হিসেব যা বলছে তাতে যে মিনিমাম টাইমটা দরকার ছিল সেটা গতকাল অর্থাৎ বুধবারের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুঁটিনাটি যে সমস্ত ব্যাপারগুলোর জন্য আটকে থাকে, যে টুকটাক কিছু পয়েন্টস থাকে, যেহেতু একটা স্কুটিনির ব্যাপার রয়েছে এখানে, সেই কারণেই সময়টা নেওয়া হচ্ছিল। তো এক্সপেক্টেড, এখনো বলবো এক্সপেক্টেড, কারণ যেহেতু এফএসডিএল থেকে কোনো কিছু জানানো হয়নি, এক্সপেক্টেড 25 থেকে 27 তারিখ, এই 25 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে এই বহু চর্চিত বা বহু কাঙ্ক্ষিত অ্যানাউন্সমেন্টটা এফএসডিএল এর পক্ষ থেকে করে দেওয়া হবে হয়তো। তার কারণ হচ্ছে যে, যেটা আমরা বারবারই বলছিলাম, যে যদিও এখানে একটা স্কুটিনি নিয়ে এতটা কেন, যেহেতু এফএসডিএল ইনভলভ রয়েছে ব্যাপারটার মধ্যে, বা সরকার ইনভলভ রয়েছে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর পাওয়া থেকে আরম্ভ করে এই পেপারস রেডি করা সব ব্যাপারে, এটার একটা বড় কারণ আমরা বারবার আমাদের মাথায় রাখতে হবে যে এফএসডিএল এরও কিন্তু তার ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটা দায়বদ্ধতা আছে, যে আমি তোমার সাথে যে পদ্ধতিতে গেছি, আমি ইস্ট বেঙ্গলের সঙ্গে সেই পদ্ধতিতেই সমস্ত কিছু ব্যাপার কাজটা করছি আর কি। মানে যা যা প্রোটোকল তোমার ক্ষেত্রে ছিল, যতটা খুঁটি আমি তোমার পেপারসটা দেখেছিলাম, ঠিক ততটা খুঁটেই আমি ইস্ট বেঙ্গল ক্লাবের পেপারসগুলোও দেখবো। এই যে দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু এই প্রাথমিক রিপোর্টটা আসবে, তারপর তারা, কারণ ফুল রিপোর্ট যারা স্কুটিনি করছে এই যে পুরো টাইমটা, পুরো প্রসিডিউরটা, তার জন্য তো একটা মিনিমাম টাইম লাগে। মিনিমাম টাইমটা গতকাল অর্থাৎ বুধবার দিন কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এবার যেহেতু মিনিমাম টাইমটা আমরা হিসেব করছি, সেই মিনিমাম টাইমের মধ্যে অত্যাবশ্যকীয় যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি হয়ে গিয়ে থাকে, ফুলফিল, যদি সেগুলো মানে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু 25 থেকে 27 তারিখের মধ্যে ইস্ট বেঙ্গলের আইএসএল এ অন্তর্ভুক্তির যে ঘোষণা, সেই ঘোষণাটা এসে যাওয়া উচিত, এটাই এক্সপেক্ট করা হচ্ছে। যদিও মানে এই কারণে আমি ডেটটা ফিক্স করে বলতে পারছি না, কারণ ইনভেস্টাররাও যে ডেটটা এক্সপেক্ট করেছিলেন এবং বলেও ছিলেন, মানে বলেছিলেন না, সেন্স আলোচনায় বলেছিলেন আমাদের সঙ্গে, যে কোনো দিন মানে 19 তারিখ 20 তারিখ নাগাদ চলে আসতে পারে, এটা তারা এক্সপেক্ট করেছিলেন, কিন্তু ফাইনালি সেটা হয়নি। কারণ সেক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে সমস্ত কোম্পানি, যে কোম্পানি স্পেশালি এই ব্যাপারটা স্কুটিনি করছে বা দেখছে, তাদের অন্তত প্রাথমিক রিপোর্টটা না পাওয়া অবধি ইস্ট বেঙ্গল ক্লাবের নাম আইএসএল এ অন্তর্ভুক্ত বলে এফএসডিএল ঘোষণা করতে চাইছে না। তো সেক্ষেত্রে সেই টাইমটা যেহেতু বুধবার শেষ হয়ে গেছে, এই সপ্তাহের মধ্যে, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে 25 থেকে 27 এই দিনটা একেবারেই বাকি থাকছে, তো এর মধ্যে চলে আসা উচিত নামটা। পার্থ দাস প্রশ্ন করেছেন, এফএসডিএল কবে অ্যানাউন্স করবে ইস্ট বেঙ্গলের নাম? এক্স্যাক্টলি সেটা নিয়েই তো বলছি, 25 থেকে 27 তারিখের মধ্যে এটা এসে যাওয়া উচিত। মানে এই কোয়েশ্চেনটা আসবে এক্সপেক্টেড ছিল, যার জন্য আমরা আজকে শুরুটাই করলাম এই প্রশ্নটা দিয়ে, এবং আমি জানি শেষ অবধি এই প্রশ্নটার উত্তর আসবে, মানে একের পর এক এই প্রশ্নটা জেনারেলি আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ অলরেডি টিমগুলো তৈরি হয়ে গেছে রওনা হওয়ার জন্য প্রত্যেকে। তো সেখানে এখনো ইস্ট বেঙ্গলের দল তৈরির কাজটাই অনেকটা বাকি। এক্ষেত্রে কি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে কি কোনো বিদেশি কোচ আসার সম্ভাবনা রয়েছে? অবশ্যই বিদেশি কোচ তো আসবেই, তার নাম শর্টলিস্টও করা রয়েছে। সেক্ষেত্রে ওই সবটাই ওই আইএসএল এ অন্তর্ভুক্তির ঘোষণা, তারপরেই বোর্ড তৈরি এবং কোচের নাম আসা শুরু হয়ে যাবে, মানে কোচের নাম সিলেক্টেড হয়ে যাবে এবং তারপর প্লেয়ারদের নাম, বিদেশি প্লেয়ার স্পেশালি, এই নামগুলো চলে আসবে। মানে এবারের ম্যাচটা যে একেবারে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এটিকে মোহনবাগানের সংযুক্তিকরণ তো হয়ে গিয়েছে অনেক আগে, এটিকে মোহনবাগান, তো এবার ইস্ট বেঙ্গল ভার্সেস এটিকে মোহনবাগান, তো ম্যাচটা যে একটা চ্যালেঞ্জিং হবে সেটা তো বলার একেবারেই বাকি রাখে না। সেটার জন্য সবার আগে মানে প্রথম ধাপটাই হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট। এই কারণে আমি যেটা বললাম যে এই প্রশ্নটা প্রথমে আসছে, শেষ অবধিও আসবে, কারণ অনেকটা রাস্তা সত্যিই বাকি। কারণ টিমগুলো এই সপ্তাহের মধ্যে কিন্তু যাওয়া শুরু করবে, সেখানে ইস্ট বেঙ্গলের টিম তৈরির কাজটাই একটা অনেক অংশে বাকি রয়েছে। যদিও মেনে নিলাম সব সিভি রয়েছে, সবকিছু সেট রয়েছে, কাজগুলো করতে সময় লাগে না,
কিন্তু লাগবে না, কিন্তু তাও তো একটা মিনিমাম টাইম লাগবে, তাও তো একটা ভিসা অ্যাপ্লাই এর ব্যাপার থাকবে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আর সময় নেই, আর বেশি দেরি হবে না। মোহনবাগান কবে গোয়ায় যাচ্ছে? কি পুরো টিম যাবে নাকি কেউ বাদ যাবে? পুরো টিম যাবে বলতে এখান থেকে পুরো টিম নিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু এখানে কোনো প্রি সিজন বা কোনো প্র্যাকটিস হয়নি, সেক্ষেত্রে এখান থেকে যে সমস্ত বাঙালি প্লেয়ার বা কলকাতার যে সমস্ত প্লেয়াররা রয়েছেন বা সাপোর্ট স্টাফরা রয়েছেন তারাই এখান থেকে যাবেন। আর যাওয়ার কথা এখনো অব্দি টিকিট ওয়াইজ ঠিক রয়েছে শনিবার, সেটুকুই জানা গেছে। কিন্তু শনিবার যাওয়ার মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলেও যাওয়া হচ্ছে এই কথাটা এখনো বলা হয়নি। সেক্ষেত্রেও আবার একটা প্রশ্ন থাকছে যে যেহেতু একটা সম্ভাবনা রয়েছে যে সমস্ত টিমের বিদেশি ফুটবলার বা বিদেশি কোচেরা আসবেন তাদের আশাটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের গ্রিন সিগন্যালের উপর ডিপেন্ড করছে, এটা পাওয়া যাবে নো ডাউট, কিন্তু সেটা মানে প্রসিডিওরটা এখনো শুরু হয়নি। সেক্ষেত্রে এটা কতটা সময় লাগবে এটা একটা ফ্যাক্টর, যে কারণে এটা হতে পারে যে কিছুদিন হয়তো সমস্ত ব্যাপারটা একটু, এটা একেবারে স্পেকুলেশন, যে হয়তো এন্টার ব্যাপারটাই একটু ডিলে হলো, সেটার একটা সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট আজকেই যেটা আমরা জানি যে অলরেডি এটিকে মোহনবাগানের স্টার প্লেয়ার বলা যায় রয় কৃষ্ণা, তিনি অলরেডি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। নিউজিল্যান্ড কেন সেটাও আই থিঙ্ক বুঝতে পারছেন, কারণ কোনো না কোনো দেশ হয়ে ইন্ডিয়া আসতে হতো, সরাসরি আসার অপশন নেই, সেটাও একটা কারণ। কিছুটা অবশ্যই নিউজিল্যান্ড মানে একটা বেড়ানোর ব্যাপার থাকে। তো এই এন্টার দুটো লক্ষ্য নিয়েই তিনি গেছেন, এবং এটা মাথায় রাখতে হবে নিউজিল্যান্ড এই মুহূর্তে কিন্তু করোনা ফ্রি একটা কান্ট্রি, কাজেই সেখানে কোনো বিদেশি যখনই যাবে তাকে অবশ্যই 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং তবেই তারা পরবর্তীকালে আবার তাকে মানে বাই এয়ারপোর্ট অন্য কোথাও যেতে দেবেন বা তাকে নিজের দেশে ঘুরতে। ওরা খুব সুন্দরভাবে ওরা এই ব্যাপারটা ট্যাকেল করছে, মানে দে আর দ্য বেস্ট বলা যায়। অন্তত করোনা মোকাবিলায় নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট কান্ট্রি, এটা প্রমাণিত। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ড হয়েই তিনি আসছেন, এবং 14-28 দিন, কাজেই ডাইরেক্ট গোয়ায় ঢুকবেন রয় কৃষ্ণা, এবং সেটাও অলমোস্ট 27-28 দিন পর মিনিমাম যদি হিসেব করি, কারণ এখানে ওই ইন্টারস্টেট বায়োবাবলের ব্যাপার থাকছে না, কারণ ওখানে কোনো খেলাধুলোর মধ্যে নিউজিল্যান্ডে রয় কৃষ্ণা থাকবেন না, শুধুমাত্র তার আসার জন্য একটা অন্য কোনো দেশ হয়ে আসতে হতো বলে তিনি সেখানে যাচ্ছেন। কাজে এখানে কোয়ারেন্টাইন পিরিয়ডটা অত্যন্ত টাফ হবে, সেক্ষেত্রে এবার সেই কারণে আরো 28 দিন। কাজে এটা হয়ে গেল রয় কৃষ্ণার ব্যাপার। হাবাস অর্থাৎ এটিকে মোহনবাগানের কোচ এখনো কিন্তু আসেননি, বা এখনো আসছেন, ভিসা পেয়ে গেছেন, এরকম কোনো খবর আমরা পাইনি। কাজেই তাকেও এসে এখানে কিন্তু 14 দিনের কোয়ারেন্টাইনে গোয়ায় থাকতে হবে। কাজেই আমরা যা দেখছি এন্টায়ার সিচুয়েশন, তাতে যদি শনিবার এখান থেকে টিম রওনা হয়, সেক্ষেত্রে টিম রয় কৃষ্ণ বা অন্যান্য যে প্লেয়ার তাদেরও কিন্তু অন্তত কিছুটা সময় তো লাগবে, হয়তো রয় কৃষ্ণের মতো অতটা সময় না লাগলেও। সব মিলিয়ে এই টিমটার অ্যাসেম্বল হয়ে প্র্যাকটিসে নামতে নামতে কিন্তু প্রায় 20-22 দিনের একটা ব্যাপার থেকেই যাচ্ছে, একটা হিউজ টাইম। যদিও এখান থেকে যারা যাচ্ছেন সঞ্জয় সেনের মতো যারা কোচিং স্টাফ রয়েছেন তারা থাকবেন তাদের সাথে, হয়তো 14-15 দিন পর একটা পার্ট তাদের প্র্যাকটিস শুরু করলো। কিন্তু আবার এখান থেকেও যে কজন যাচ্ছেন সবাই যেতে পারবেন এরকম নয়, তার কারণ আমরা কিন্তু অলরেডি একটা খবর পাচ্ছি যে কোভিডের 3বার করোনা পরীক্ষার পর তারা যেতে পারবেন। সেক্ষেত্রে 2জন প্লেয়ার সম্ভবত কোভিড আক্রান্ত। জবি জাস্টিনের নামটা কয়েকদিন আগেই বাইরে এসেছিল, যেতে পারবে কিনা সেটা পুরো টিম একসাথে যেতে পারবে না, পুরো টিম একটা জায়গায় কোলাবোরেট একই জায়গায় গিয়ে জমা হবে, এটা বলা ভালো। কারণ অবশ্যই যদি দেখো তাকে, তাহলে এটিকে কেন, যে কোনো ফ্র্যাঞ্চাইজি যারা খেলছে আইএসএল এ কারোরই তো একটা রাজ্যের বা হোম কান্ট্রি বা হোম সিটিরই ছেলেরা খেলছে এমনটা তো নয়। কাজে এখান থেকে খুব হাতে গোনা কয়েকজন যাবেন। সেক্ষেত্রেও মানে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু এই কোভিড টেস্টটা ক্লিয়ার করার পরেই তারা যেতে পারবেন, এবং নট অনলি দ্যাট, গিয়ে তাদের আবার ওই 14 দিনের কোয়ারেন্টাইনটাই থাকতে হবে, এবং এটা শুধুমাত্র এটিকে মোহনবাগান না, বাকি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই জন্য মনে হচ্ছে বা ভাবা যাচ্ছে যে হয়তো এই শনিবারের জায়গায় ওটা একটু 2-1 দিন ডিলে হলেও হতে পারে, তবে এখনো অব্দি শনিবারই যাবে এটাই ঠিক রয়েছে, সেই মতোই ব্যবস্থাপনা করা হয়েছে আর কি। এবার এটা
মানে ফাইনাল ডিসিশন তো নেই। রিবু সবুজ মেরুন চ্যাটার্জি প্রশ্ন করেছেন স্যাটারডে কখন ফ্লাইট মোহনবাগানের জানা যাবে মোতায়েন? ফ্লাইটের টাইমটা আমি বলতে পারবো না। গোয়া এখান থেকে যাওয়া একাধিক আই থিঙ্ক একাধিক ফ্লাইটও রয়েছে এবং ইনফ্যাক্ট গোয়ায় ডাইরেক্ট যাচ্ছে না মুম্বাই এয়ারপোর্ট হয়ে যাচ্ছে সেটাও জানি না, বাট গোয়ায় শনিবার যাওয়ার ব্যবস্থাটা হয়ে রয়েছে এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, ডিলে হলে ডেফিনেটলি আর তখন নর্মাল ফ্লাইট না, সেক্ষেত্রে কিন্তু চার্টার ফ্লাইটেই টিম যাবে যদি শনিবার কোনো কারণে এরা না যান, এটাও শুনতে পাচ্ছি। বাট এখনো মানে এক্সাক্ট কটার ফ্লাইট এটা আমি জানি না, মানে যিনি যার থেকে জেনেছি তিনি এক্সাক্ট কটার ফ্লাইট সেটা বলেননি, বাট শনিবার যাওয়ার ঠিকঠাক রয়েছে এত অবধি বলেছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শনিবারই যাবে, সেরকমটা আশা করা যায়। এটা আশা করা যায় একেবারেই। দেবদত্ত অমিতাভ চন্দ্র প্রশ্ন করেছেন সেভাবে দলটা দাঁড়াতে পারবে? এতদিন পর দল গঠন হবে, তারপর টিমটা কিভাবে দাঁড়াবে? আমার মনে হয় এটা তুমি ইস্টবেঙ্গল নিয়ে প্রশ্নটা করেছো। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে যে কটা দল গঠন হয়েছে তারা কেউ প্র্যাকটিসে নামেনি, এটা একটা প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গলের জন্য আমার মনে হয়। কারণ এমন নয় যে কেউ অ্যাসেম্বল করে অলরেডি নিজেদের রাজ্যে কিছুদিন প্র্যাকটিস করে তারপর গিয়ে গোয়ায় প্রি ক্যাম্প করছেন, এরকম কোনো ব্যাপার না। সবাই কিন্তু ওই গোয়ায় গিয়েই স্টার্টটা করবে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে সবার প্র্যাকটিসটাই কিছুটা হলেও ডিলে হচ্ছে। ইস্ট বেঙ্গল ক্লাবের যেটা হয়েছে যে হ্যাঁ টিমটা গঠন হয়নি, এটা বলা যেতে পারে। সেক্ষেত্রে কতটা টাইমিং এর ডিফারেন্স হতে পারে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, তার বেশি তো নয়। এবং এই 1 সপ্তাহের মধ্যে আপনার মানে আপনি যদি ভেবে দেখেন যে এখনো অব্দি বিদেশ মন্ত্রক বলে দেয়নি যে সব প্লেয়াররা আসতে পারবে, সমস্ত টিমে 7টা করে বিদেশি, কাজে এই 7টা করে বিদেশি প্রত্যেকটা টিমে আসতেও তো সময় লাগবে, কাজে সেই সময়টাও তো ইস্ট বেঙ্গল ক্লাব পাবে। কাজে আমার মনে হয় না যে খুব একটা ডিফারেন্স হবে, কিন্তু হ্যাঁ সময়টা গড়িয়ে যাচ্ছে। এবং সত্যি বলতে কি এই এন্টায়ার ব্যাপারটা মানে ইস্ট বেঙ্গল ক্লাব সেই আইএসএল এ এলো, কিন্তু ব্যাপারটা এত ডিলে হলো, এতটা সময় গেল, এটা আমার মনে হয় যে একটু চাপের। কিন্তু হয়তো মেন্টাল প্রেশার একটা থাকতে পারে যে আমাদের টিমটা দেরিতে হলো, তা দেরিতে অ্যাসেম্বল হলো, বাট যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি না, খুব একটা কিন্তু প্র্যাকটিস করা যেটা মানে টিম এক হয় কোথায়, শুধুমাত্র সাইন হয়ে গেছে মানে তো ফোনে ফোনে কথা বলে সবাই এক হয়ে যায় না। একটা ফুটবল টিমকে টিম হিসেবে দাঁড়াবার জন্য একসাথে প্র্যাকটিস করতে হয়, একসাথে একে অপরকে বুঝতে হয়, যে বা একে অপরকে থাকতে হয়, যে কারণে যে সিচুয়েশনই হোক একটা করে অন্তত শিবির, একটা করে প্রি সিজন ক্যাম্প করা হয়। কেন করে? কারণ এই বোঝাপড়াটা তৈরি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাকি টিমগুলোরও যে বিদেশিরা রয়েছে তাদেরও আসতে তো সময় লাগছে, তারাও যে একেবারে রাতারাতি চলে আসছেন। এবং যদি মোহনবাগান শনিবার দিন রওনাও হয়, সবকটা ফুটবলার কি মোহনবাগানের শনিবার দিন গোয়ায় পৌঁছতে পারছে নাকি? কখনোই না, ছড়িয়ে ছিটিয়েই থাকছেন তারা। এমনকি বিদেশিদের আসাটা তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ওই যে বললাম টিমের একটা মেজর পার্ট তো বিদেশি। এখানে তো অন্যান্য লিগের মতো 3 জন বা 4 জন বিদেশি ব্যাপার নয়, এখানে তো 7 জন বিদেশি প্লেয়ার, তাদের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি হওয়া দরকার, 7 জন একাধিক দেশের। কাজেই আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালি খুব ডিফারেন্স হচ্ছে, হয়তো সব মিলিয়ে দেখা যাবে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ একটা ডিফারেন্স হবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাচও পরের দিকে পড়বে, এটাও কানাঘুষ শোনা যাচ্ছে, যা সূচি আসবে যে শুরুর দিকে ইস্ট বেঙ্গল ক্লাব খেলতে হবে, ক্লাবকে খেলতে হবে, এরকম নয়। কাজে এটা খুব বড় সমস্যা হওয়ার কথা না, কারণ এন্ড অফ দ্য ডে সবাই তো পেশাদার ফুটবলার। আর কাজেই প্রফেশনাল ফুটবলে যারা রয়েছে তারা মানে তাদের কাছে এই মানিয়ে নেওয়া ব্যাপারটা খুব কমন, তাদের এটা করতেই হয়। সৌরভ ভট্টাচার্য প্রশ্ন করেছেন দিদি সাইন করানোর জন্য যাদের দরকার তারা কি পোস্টেড হয়ে গেছে? সাইন করানোর জন্য যাদের দরকার তারা কি পোস্টেড হয়ে গেছে? পোস্টেড বলতে তুমি ঠিক কি বললে? উনি যেটা বলছেন যে ইস্ট বেঙ্গলে যারা সাইন করাবেন মানে যে টিম যারা তৈরি করবেন না, পোস্টেড বলতে দেখুন এটা তো করবে বোর্ড। এবার হ্যাঁ বোর্ডটা ঠিক হয়ে রয়েছে, এটা ফ্যাক্ট, বোর্ডটা সবাই ঠিক করে রেখেছেন, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি, অফিসিয়াল সই সাবুতটা হয়নি এই অবধি। মোটামুটি ঠিক করেছে, কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছেন বা কাজ শুরু করলেও তারা ভার্বালি করছেন, কোনো সাইনিং হচ্ছে না। কারণ যতক্ষণ না বোর্ড গঠন হচ্ছে ততক্ষণ তো সেই মানে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন এই এনটিটিটা সাইন করাবে কি করে, তার আগে তো বোর্ডটাকে গঠন করতে হবে। তো ওই বোর্ড গঠনের কাজটা হয়ে গেলেই তবেই সাইনিংটা করানো সম্ভব। হ্যাঁ, কারা করবেন কি করবেন, বোর্ডে কারা কারা থাকবে, এটা অলমোস্ট মানে রেডি সব কিছু, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা শুধুমাত্র। সৌরজিৎ সাহা জানতে চেয়েছেন অ্যাট ফার্স্ট শঙ্খদা কেমন আছে? শঙ্খদার কথা যদি জানতে চাও তো আগের থেকে শঙ্খ এখন একটু বেটার আছে। জানি যে প্রতিদিন সঞ্চালকের ভূমিকায় শঙ্খকে তোমরা দেখে অভ্যস্ত, আশা করা যায় খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে, আবার এই সিটে সে তাকে তোমরা বসতে দেখবে এবং আবারও তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবে।
তারপর সৌরজিৎ সাহা আবারও প্রশ্ন করেছে, মৌতান্দি তোমার কি মনে হয় ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা কোচ ফরেন প্লেয়ার কনফার্ম করে রেখেছে? ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা এটা করতেও পারবেন না এবছর, এটা মাথায় রাখতে হবে সবার আগে, এটা খুব ক্লিয়ার বুঝে নিন। ইস্ট বেঙ্গল কোচ কর্মকর্তা মোহনবাগান, এই ইস্ট বেঙ্গল কর্মকর্তা বা মোহনবাগান কর্মকর্তারা সোলো ডিসিশন নিতে কোনোদিনই পারবেন না, অন্তত যতদিন পর্যন্ত আইএসএল এ তারা রয়েছেন এখানে। কারণ এটাও মাথায় রাখতে হবে যে যদি কোম্পানির শেয়ারের দিকে আমরা তাকাই, দুটো ক্ষেত্রেই কিন্তু যারা ইনভেস্টার তাদের শেয়ার অনেক বেশি, কাজেই কোচ বা ফরেনার এটা ঠিক করে রাখবেন এটা তারা পারবেন না। হ্যাঁ, তারা একটা পছন্দ রাখতে পারেন, সেই পছন্দটা অ্যাজ এ সাজেশন তারা এই বোর্ডকে দিতে পারেন, যে বোর্ড গঠন হবে তারপর সেটা নিয়ে ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু পছন্দ করে রাখা, বেছে রাখা, এই ব্যাপারগুলো আর শুধুমাত্র ক্লাবের কর্মকর্তারা করতে পারবেন না। এই অধিকার বা এই, হ্যাঁ এক্স্যাক্টলি অধিকারই বলবো, এই অধিকারটা অফিসিয়ালি তাদের হাতে আর থাকছে না। কিন্তু ডেফিনেটলি তাদের সাজেশন দেওয়ার জায়গা থাকবে এবং তাদের থেকে আই থিঙ্ক সাজেশন নেওয়াও হবে, কারণ যারা আসছেন তারা কিছু কিছু প্রফেশনাল লোককে দিয়েই তো কাজটা করাবেন। কারণ দেখুন, যিনি আসুন তিনি সঞ্জীব গোয়েঙ্কা হন বা এইচ এম বাঙুর হন, এরা কেউ তো আর কোন ফুটবলার কেমন খেলে কিভাবে খেলে সারা বছর দেখছেন না, তারা প্রফেশনাল লোক দিয়ে এটাকে বিচার করেন, তারা সেটা জানান। সেক্ষেত্রে এই প্রফেশনাল লোকরাও কোথাও না কোথাও কর্মকর্তাদের সাথে নিশ্চয়ই একটা লিয়াজো মেনটেন করবেন বা তাদের সাথে আলোচনা করবেন, কিন্তু অফিসিয়ালি বেছে নেওয়ার জায়গায় তো ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এই মুহূর্তে নেই, কাজে বেছে রাখার প্রশ্ন উঠছেই না। অভিনব ভট্টাচার্য প্রশ্ন করেছেন, কোচের ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন? আলোকপাত করার জায়গা নেই, ওই যে বললাম যে দুটো ক্রাইটেরিয়া ওনারা দিয়েছেন, একটা হচ্ছে এজটা একটু যাতে কম হয়, মানে খুব বয়স্ক কোচ চাইছেন না, এবং ইংলিশ স্পিকিং এই ব্যাপারটা যেন থাকে। তিনি স্প্যানিয়ার্ড হতে পারেন, বাট কথাটা তিনি যেন মানে ইংলিশে যাতে তিনি কথা বলতে পারেন, এই দুটো ক্রাইটেরিয়া শ্রী সিমেন্স গ্রুপে রয়েছে। এবং কোনো একজন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার, কোনো একজন ইস্টবেঙ্গলের প্রাক্তনীকে দিয়েই কোচ বাছাইয়ের কাজটা তারা করতে চান। অবশ্যই খুব আকর্ষণীয় কিছু সিভি রয়েছে, সেক্ষেত্রে যেটা শুনেছিলাম ইউসোবিও স্যাক্রেস্টন এবং রিস্তো ভিদাকোভিচ, এই দুটো নামের দিকে একটু বেশি ঝুঁকেছিল আর কি এটার ব্যাপারটা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কার্লোস দুঙ্গার মতো একটা নাম রয়েছে, এটা ফ্যাক্টর, বা আরো মানে বেশ কিছু নাম রয়েছে যেগুলো, রবি ফাউলারের মতো একটা নাম রয়েছে, কাজেই এই নামগুলোকে অ্যাভয়েড করাটা তো খুব কঠিন। কাজে আলটিমেট ডিসিশন কি হবে সেটা বলা কঠিন, বাট এই 5-6 জনের মধ্যেই, 4-5 জনের মধ্যেই কিন্তু ব্যাপারটা ঘোরাফেরা করছে এখনো অব্দি, এটুকুই জানি যে কোনোটাই অফিসিয়াল নয়। যতক্ষণ না বোর্ড গঠন হচ্ছে ততক্ষণ কিছু বলাই সম্ভব, আলোচনাটাও হবে না, একেবারেই আলোচনাটাও ওই বোর্ডে হবে, তার আগে হবে না। কিন্তু হ্যাঁ, পছন্দের জায়গা, সিভি জমা পড়ার জায়গা থেকে একটা হিসেব নিকেশ করে তাদের ক্রাইটেরিয়ার কথা শুনে একটা ভাবনা চিন্তা করা যায় যে এই নামগুলো আসতে পারে, সেই হিসেবেই বলতে পারি। কনফার্ম কিছু বলার জায়গায় আমি কেন ক্লাবও নেই, যতক্ষণ না বোর্ড গঠন হচ্ছে ক্লাবও কনফার্ম হয়ে কিছু বলতে পারবে না, কারণ প্রোটোকলেই তো নেই যে কনফার্ম হয়ে তারা কিছু বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। দিলীপ দাস কমেন্ট করেছেন, এফএসটিএল কি ইচ্ছে করে দেরি করছে? ওরা কেউ জানে না আমরা অনেক লেট, ওরা অলরেডি অডিট রিপোর্ট এবং এএফসি কনফার্মেশন পেয়ে গেছে। দেখো, এটা তোমার ব্যক্তিগত মতামত, তবে কেউ ইচ্ছে করে দেরি ইচ্ছে করে করছে না, যদি ইচ্ছে করে ডিলে করা হতো তাহলে তারা বিট পেপার ওপেনই করতো না। এটা মানে এটা আমি যুক্তি দিয়ে বলছি। যে জায়গাটা দেরি হচ্ছে সেটা হচ্ছে স্ক্রুটিনির ব্যাপার থাকে, যে কোনো পেপারসে স্ক্রুটিনির ব্যাপার থাকে, এবং এটা তো মাথায় রাখতে হবে ইস্ট বেঙ্গল ক্লাব শুরু করেছে দেরিতে, নেসেসিটি টাইমটা তো তোমাকে দিতে হবে একেবারে। ঠিক যে ভাবে একটা বাচ্চা পৃথিবীতে আসতে তাকে 9টা মাস সময় দিতে হয়, এটা তার নেসেসারি টাইম। তো ঠিক সেরকমই আইএসএল এ ইস্ট বেঙ্গলের আসার জন্য যে প্রোটোকলটা, যে প্রসিডিওরটা, সেটার একটা মিনিমাম টাইমিং তো আছে, সেই মিনিমাম টাইমিংটা তো তোমাকে দিতেই হবে। একবার ইস্ট বেঙ্গল যে আইএসএল খেলছে সেই ঘোষণাটা হয়েছে অনেক দেরিতে, এবং তারপরে যে একটা প্রসিডিওর এখনো হয়নি, রাদার বিগ পেপার তুলেছে ইস্ট বেঙ্গল একেবারে, কিন্তু তারপরে প্রসিডিওরটা হতে তো একটা হিউজ টাইম লাগবে, অসুবিধা হবে না, হয়ে যাবে একেবারে। অভিনব ভট্টাচার্য প্রশ্ন করেছেন, এএফসি এর সূচি আর আইএসএল এর সূচি কবে নাগাদ আসবে? এএফসি সূচিটা আই থিঙ্ক আগে আসতে হবে, তবেই আইএসএল এর সূচি তৈরি করার জায়গাটা তৈরি হবে যেটুকু জানতে পারছি, এবং আইএসএল এর সূচিটা ওই কারণেই আটকে আছে। অবশ্যই যদি 19শে নভেম্বর টেন্টেটিভ ডেট যেটা দিয়েছে এফএসডিএল শুরু হওয়ার আইএসএল, ডেফিনেটলি তার আগে তাদের একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনটা তারা নিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে।
ডেট এক্স্যাক্ট বলতে পারবো না, তবে হ্যাঁ এক্সপেক্টেড অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে এসে যাওয়া উচিত আইএসএল এর সূচি, সেটা আমরা ভাবছি। কিন্তু যদি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে সূচি না আসে, সেক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বড়সড় কোনো খবর, বড়সড় কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত থেকে যাবে। কারণ সেক্ষেত্রে যেটা হতে পারে, আইএসএল এর ফরম্যাটে ছেড়খানি হতে পারে, ফরম্যাট বদল হলেও হতে পারে। কারণ এএফসি এক্স্যাক্ট কি বলছে এবং তাদের সূচি কোন দিকে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে, সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বা বলা সম্ভব না। সেক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু থেকে যাবে, অন্তত আমার ইনটিউশন তাই বলছে, বা আমি যেটুকু আশপাশে কথা বলে, সূত্রদের সঙ্গে কথা বলে যেটুকু যা বুঝছি, যে সেই সম্ভাবনা একটা প্রবল থেকে যাবে। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আইএসএল এর সূচি এসে যাওয়া উচিত। একেবারে। শুভম মুখার্জি কমেন্ট করেছেন, ট্রান্সফার রিলেটেড কিছু নিউজ দিন। ট্রান্সফার রিলেটেড নিউজ বলতে তো আজকে নতুন করে কিছু কোনো সেরকম আপডেট বড়সড় কিছু নেই। আর ইস্ট বেঙ্গলে যেহেতু বোর্ড গঠন হয়নি, সেহেতু টিম তৈরির জায়গা থাকছে, মানে এই মুহূর্তে টিম অ্যানাউন্সমেন্টের কোনো জায়গা থাকছে না। আর মোহনবাগান তাদের মোটামুটি টিম কমপ্লিট করে ফেলেছে। প্রণয় হালদারকে নিয়ে একটা সমস্যার কথা শোনা যাচ্ছিল যে প্রণয় থাকতে চাইছে না, বাট যেটা শুনলাম যে এটিকে মোহনবাগান কিন্তু প্রণয় হালদারকে টিমে চাইছে এবং তার সাথে কোনো রকম এমপিএল সেটেলমেন্টে যাওয়ার ইচ্ছা নেই। সেক্ষেত্রে আই থিঙ্ক প্রণয় মোহনবাগানই থেকে যাবেন। সন্দেশ সিংহারের নাম ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারও এটিকে মোহনবাগানে থাকার কথা। আর মানে সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর যে নামের যেটা যে নিয়ে একটা ইন্টারেস্ট ইস্ট বেঙ্গল ক্লাবে যে আসছেন কি না আসেন, সেটাও ডিপেন্ড করছে না আইএসএল এ ইস্ট বেঙ্গলের নাম ঘোষণাটা। এই ঘোষণাটার পর ইস্ট বেঙ্গলে একগুচ্ছ ঘটনা ঘটবে আর কি, কিন্তু তার আগে এই নাম অ্যানাউন্সমেন্টটা, এই অন্তর্ভুক্তিটা আইএসএল এ হওয়াটা খুব দরকার। যতক্ষণ না এই অ্যানাউন্সমেন্টটা আসছে, বাকি সবকটা অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাবের থমকে রয়েছে, বা যে কোনো সিদ্ধান্ত থমকে রয়েছে বলবো না, বাট অ্যানাউন্সমেন্ট গুলো থমকে রয়েছে। কারণ এইটা খুব প্রাথমিক, খুব বেসিক জায়গা। এই জায়গাটা না এলে বাকিগুলো তারা করতে পারছে না, এতটাই জানিয়েছেন আর কি শ্রী সিমেন্টসের যে প্রতিনিধিরা রয়েছেন, তাদের এটাই বক্তব্য যে সময়টা এইখানেই লাগছে। কৃষ্ণেন্দু মাইতি কমেন্ট করেছেন, দিদি এটা তো হতে পারে ইস্ট বেঙ্গলের সব প্লেয়ার রিক্রুটিং হয়ে গেছে, শুধুমাত্র এফএসটিএল এর জন্য অপেক্ষা করছে। এটা না সম্ভব না, যদি ভেবে দেখেন। চয়েস হয়ে থাকতে পারে, প্রাথমিক কথা হয়ে থাকতে পারে, ভার্বালি কিছু হয়ে থাকতে পারে। কিছু প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট সাইন হয়েছিল, সেটা আমরা জানি। সেই প্লেয়ারগুলো ছাড়া কারোর সাথে নতুন করে সাইন হয়ে রয়েছে, অ্যানাউন্সমেন্ট হবে, এটা করা সম্ভব না। কারণ আমরা জানি যে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টস মিলিত হয়ে যে বোর্ডটা গঠন করার, সেই বোর্ডের অ্যানাউন্সমেন্টটাই আসেনি, সেই বোর্ডের মেম্বাররাই এখনো চুজ হননি। হয়তো চুজ হয়ে আছেন, বাট অফিসিয়ালি তারা গ্যাদার করেননি, মিটিং করেননি। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাইনিং এর কাজটা তো টেকনিক্যালি করাই যায় না। কাজে সাইন হয়ে রয়েছে, চয়েস করা আছে, এটা হতে পারে, কিন্তু সাইন হয়ে রয়েছে এটা সম্ভব না, মানে আইনত এটা সম্ভব না একেবারে। আর দীপ্তাঞ্জন গুপ্তা প্রশ্ন করেছেন, ইনভেস্টর আর মার্জারের ডিফারেন্সটা যদি একটু বোঝাতেন। আচ্ছা, ইনভেস্টর মার্জারের তো মারাত্মক ডিফারেন্স, এতদিন ধরে এই আলোচনাই হচ্ছে আর কি। মারাত্মক, মানে উনি ডিফারেন্সটা বুঝতে চাইছেন। মার্জার মানে যুক্ত হওয়া, একে অপর, দুটো এন্টিটি একে অপরের সঙ্গে মার্জ করছে, নিজেদের এন্টিটিটাকে সরিয়ে রেখে, বা বলা যায় অবলুপ্ত করেই বলবো এক্ষেত্রে। এবার সেখানে সেইটা হচ্ছে মার্জ। আর যেখানে ইনভেস্টর মানে একটা কোনো কোম্পানি আসছে আর একটা কোনো এন্টিটিকে তাদের যাবতীয় কাজকর্ম চালাবার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্যটা তাদেরকে করা, এবং তার পরিবর্তে যেহেতু এখানে কোম্পানি ফর্ম হয়, সেই কোম্পানির মেজর শেয়ারটা হোল্ড করা। আর মার্জারের ক্ষেত্রেও যেটা হয় যে হ্যাঁ ডেফিনেটলি বাকি সবকিছু একই হয়তো থাকে, কিন্তু সেখানে এই শুধুমাত্র টাকা দেওয়া বা শুধুমাত্র এই ব্যাপারটা থাকে না, সেখানে এই দুটো এন্টিটি এক হয়ে যায়, দুটো এন্টিটি মিশে যায়। শ্রী সিমেন্ট আর ইস্ট বেঙ্গল কিন্তু এক হয়ে যাচ্ছে না। শ্রী সিমেন্টসের নিজস্ব ব্যবসা রয়েছে, তারা তাদের মতো করে চলছে, বাট এটিকে এই মুহূর্তে এক্সিস্ট করছে না। এটিকে মোহনবাগান মার্জ হয়ে গেছে, তার যে কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে আইএসএ থেকে এটিকে মোহনবাগান নতুন করে তাদের অ্যাপ্লিকেশন দিয়েছিল তাদের নামটাকে রেজিস্টার করার জন্য, এবং এটিকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল।
এডিকের রেজিস্ট্রেশনটা কিন্তু আইএফএ থেকে তুলে নিয়েছিল তারা। কাজে এই দুটোর মধ্যে এই তফাৎ, এটা সবাই জানেন, আমি জানি না উনি হঠাৎ এই জায়গায় সেই প্রশ্নটা করলেন কেন, বাট এটাই ফ্যাক্ট, এইটাই মেজর ডিফারেন্স। ওই রিলেটেড আরো অনেক প্রশ্ন আছে। মৌতান সাগর চৌধুরী প্রশ্ন করেছেন মোহনবাগানের ইনভেস্টর কোথায়, ওটা তো মার্চের মৌতান দি। অন্যদিকে আবার সেনগুপ্ত তীর্থঙ্কর প্রশ্ন করেছেন, আমরা তো মার্জারই বলেছি, মোহনবাগানের ইনভেস্টর নয় তো। মোহনবাগানকে তো আইএসএল এ খেলার জন্য এই যে ডিপোজিট মানিটা নতুন করে দিতে হয়নি, যে কারণে এটা মার্জার বলেই দিতে হয়নি, ইনভেস্টর তো নয়। মোহনবাগানের তো মার্জার, ডেফিনেটলি মার্জার। মোতার অন্যদিকে সেনগুপ্ত তীর্থঙ্কর প্রশ্ন করেছেন, আপনি কি বললেন যে মোহনবাগানের ইনভেস্টর আছে, সঠিক তথ্য দিন। মোহনবাগানের মার্জার, আমি ইনভেস্টর মোহনবাগানের একেবারে বলা হয়নি, রিপোর্টটাং করেছি কিনা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, বাট আই থিংক আমি এরকম কিছু বলিনি আর কি। আমি বলতে চাইছিলাম যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোনো কর্মকর্তারাই সোলো ডিসিশন নেওয়ার জায়গায় নেই আইএসএল এ, আমি এটা এমফাসাইজ করেছি। এবার কথার খেলা খেললে অন্য বিষয়, বাট আমি এমফাসাইজ করেছি এই জায়গাটা যে উভয় ক্লাবের কর্তারা একেবারে আলাদা আলাদা এন্টিটি হিসাবে আইএসএল এর কোচ বা টিম ডিসি কি হবে না হবে সেটা একা একা ডিসিশন নেওয়ার জায়গায় নেই। তাদেরকে অবশ্যই ইনভেস্টর বা তাদের যে সহযোগী রয়েছে তাদের মতামত নিতে হবে। শুধু তাই না, বেশ কিছু ক্ষেত্রে সেই সহযোগী বা সেই ইনভেস্টরের মতামতের গুরুত্ব বেশি হবে, কারণ তারা উভয়ই অনেক বেশি শেয়ার হোল্ডার দুই ক্লাবের শেয়ারের তুলনায়। আমি এটা বলতে চেয়েছি, সেটা আপনার হয়তো কোথাও কি একটু বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, ওনার কাছে যেটা হয়েছে কথার খেলা, মানে ইনভেস্টর মার্জার ডাজন্ট ম্যাটার। আমি এটা বারবার বলে দিচ্ছি, আপনি মার্জার বলুন, আপনি ইনভেস্টর বলুন, আইনত দিক থেকে যত যা কিছুই হোক, মানুষের কাছে মোহনবাগান ইস্টবেঙ্গলই থাকবে, আপনার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, আর থাকবে বলেই আজ এই জায়গায় দাঁড়িয়ে বিট পেপার ওপেন করে সমস্ত নিয়মের বাইরে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে নতুন করে আইএসএল এ নিয়ে আসতে হলো এফএসডিএল কে, কারণ এই দুটো ব্র্যান্ডকে এফএসডিএল এর প্রয়োজন। ঠিক যেরকম ভাবে আপনার আমার সবার ক্ষেত্রে এই দুটো ক্লাব একই রকমের গুরুত্ব রাখে একেবারে। কাজেই ওই কথার খেলায় মার্জার ইনভেস্টর দিয়ে কিছু খুব বেশি ডিফারেন্স কিছু হয় না, কারণ এই দুটো নামকে শ্যাডো করা যায় না। সে যে দলেরই সমর্থক হন, যে যতই তার অপোনেন্ট টিমকে ডাউন করার চেষ্টা করুন, যেভাবেই করুন, বাট দিস ইজ দ্য ইটারনাল ট্রুথ। এটাই তো কলকাতা ফুটবলের মজা, আর এই মজাটা রয়েছে বলেই তো আমি তর্ক করছি বিষয়টা নিয়ে। আমরা তো গোয়া চেন্নাই নিয়ে তর্ক করতে যাচ্ছি না, তাহলে কেন তর্ক করছি? কারণ এই এন্টিটি দুটোর নাম মোহনবাগান ইস্টবেঙ্গল বলে। যতদিন অব্দি এই দুটো এন্টিটি ছিল না, আইএসএল নিয়ে এত তর্ক এত আলোচনা হতো না, এটা মাথায় রাখতে হবে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোই সবার কাছে একটা ইমোশনের জায়গা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। শত্রুতাটাও যদি হয়, শত্রুতাও কিন্তু একটা আবেগ, এটা মাথায় রাখবেন। শত্রুতাও একটা আবেগ, সেটাও একটা আবেগের বহিঃপ্রকাশ, সেটা তো নেগেটিভ, বাট সেটাও একটা আবেগ এন্ড অফ দ্য ডে। সৌরভ ভট্টাচার্য প্রশ্ন করেছেন, আইএসএল নাকি পিছিয়ে যাচ্ছে, এই নিউজটা কতটা ঠিক? এটা সম্ভাবনা একটা শুনছি, ঠিক ভুলটা তো এখনই বলতে পারবো না যতক্ষণ না নিউজটা হচ্ছে, বাট সিচুয়েশন জানা চারপাশে, তাতে কোথাও একটা মনে হচ্ছে যে এর একটা হিউজ পসিবিলিটিস রয়েছে, ইঙ্গিত সেদিকেই। কারণ না হলে 19শে নভেম্বর এখনো সূচি আসেনি, এখনো ইস্টবেঙ্গল ক্লাবের নাম অ্যানাউন্স হয়নি, কাজে ইস্টবেঙ্গলের জন্য একটু সময় তো আইএসএল কে নিতেই হবে। দ্বিতীয়ত এএফসি সূচিটা আসে, সব মিলিয়ে একটা সম্ভাবনা পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে একটু পিছোতে পারে, মানে সেটা এখনো সেইভাবে কনফার্ম করা তো একেবারেই সম্ভাবনা, কি সম্ভাবনা আছে একেবারেই। শানুদে প্রশ্ন করেছেন, দিদি দেবজিৎ মজুমদারের কোনো নিউজ আছে? দেবজিৎ মজুমদারের ইস্টবেঙ্গলে যাওয়ার একটা সম্ভাবনার কথা শুনেছিলাম, সেটা অনেকটাই জোরালো বলা যায়। তার একটা বড় কারণ হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে যে কোনো বিদেশি গোলকিপার আসবে না, বা এই মুহূর্তে তারা চাইছেন না, এটা আকার ইঙ্গিতে ওনারা বুঝিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে যেহেতু একজন মানে একটু অভিজ্ঞ গোলকিপারের একটা জায়গা রয়েছে, এবং দেবজিৎ যথেষ্ট সেটা মানে যথেষ্ট অভিজ্ঞ, সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে। বাট ওই লাস্ট সিজন পুরোটা না খেলাটা একটা ম্যাটার করছে। লেটস সি, দেখা যাক। তবে ইস্টবেঙ্গলের সাথে দেবজিতের একটা প্রাথমিক কথা হয়েছে, এটুকু বলতে পারি।
একেবারে অনেক ধন্যবাদ মৌতান তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা শুরুতেই যেটা দিয়ে শুরু করেছিলাম, ইস্ট বেঙ্গলের নাম কবে ঘোষণা হতে পারে, আমাদের কাছে প্রচুর কমেন্ট আসছে, প্রচুর প্রশ্ন আসছে এই অ্যানাউন্সমেন্ট নিয়ে। আমরা তো এই বিষয়ে আলোচনা করলাম, তবে আজকের মতো সময় একেবারেই শেষ। আজকে স্পোর্টসের এই আড্ডা এখানে শেষ করতে হবে, তবে আরো আপডেট নিয়ে আগামীকাল আবার আপনাদের সাথে আড্ডা দিতে আমরা চলে আসবো। আজকের মতো টাটা।